আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। সিইওসি ইউনিট চ্যালেঞ্জিং ব্যাচের আজকের প্রথম লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। ওকে, আজকে আমরা একদম শুরু থেকে শুরু করব, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে গেলে কী রকম প্রশ্ন হতে পারে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে তার সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে আজকের এই ক্লাসে। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টা আছে, এই প্রবলেম সলভিং স্কিলটা কোথায় থেকে শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে, কিভাবে পড়তে হবে তার একটি ধারণা পেয়ে যাবে। আমরা তাহলে শুরু করে দিই, তোমরা সবাই আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাও। আমাদের যে আজকের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাসটি আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আমাদেরকে পড়তে হবে বাস্তব সংখ্যা, অর্থাৎ আমরা যেই প্রত্যেক দিন যেই আমরা ম্যাথমেটিক্যাল টার্ম, অর্থাৎ যে আমরা সংখ্যাগুলো ইউজ করে থাকি 1, 2, 3, 4 এবং আমাদের দৈনন্দিন জীবনে যে হিসাব নিকাশগুলো করে থাকি সেখানে কোন সংখ্যাগুলো আসলে ব্যবহার করা হয় এবং বাস্তব সংখ্যা বা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, তার পরবর্তীতে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, কৃত্রিম সংখ্যা, ধারাবাহিক সংখ্যা, অনেক ধরনের সংখ্যার নাম আমরা শুনতে পাই। আসলে সংখ্যাগুলো কীভাবে হয়ে থাকে এবং সংখ্যাগুলোর মানগুলো কীরকম এগুলো আমরা অনেকেই চিনি না। তাই প্রথমে আমাদেরকে যত প্রকার সংখ্যা রয়েছে সব প্রকার সংখ্যা শিখতে হবে। দেন এর পরবর্তীতে ওই সংখ্যাগুলো নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রবলেম সলভিং স্কিল বিষয়ে কীরকম প্রশ্ন হয়েছিল তাও দেখব আজকের এই ক্লাস। প্রথমে হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। সাধারণত ধনাত্মক সংখ্যা হোক, ঋণাত্মক সংখ্যা হোক, শূন্য হোক, 1 হোক, ভগ্নাংশ হোক অথবা ভগ্নাংশ ছাড়া হোক, অথবা আমাদের এরকম কতগুলো সংখ্যা আছে যেগুলো শেষ নেই, যেমন √2, তার পরবর্তীতে √3 এরকম। সো সবগুলো সংখ্যা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার ভিতরে। বাস্তব সংখ্যা থেকে আমরা আস্তে আস্তে ক্লাসিফিকেশন বের করব। প্রথমে হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করব। একটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, আরেকটি হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে ভাই আমাদের দুই ধরনের। একটি হচ্ছে মূলদ সংখ্যা অথবা রেশনাল নাম্বার, এবং অন্যটি হচ্ছে অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে মূলদ সংখ্যা কারা, অমূলদ সংখ্যা কারা? মূলদ সংখ্যার সহজ একটি সংখ্যা আমরা সবাই জানি, যে সকল সংখ্যাকে P/Q আকারে অথবা A/Q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। আর যে সকল সংখ্যাকে P/Q অথবা A/Q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। এটি একটি সহজ সংখ্যা। কিন্তু আসলে মূলদ সংখ্যা কারা, আসলে অমূলদ সংখ্যা কারা, রেশনাল নাম্বার কারা, ইরেশনাল নাম্বার কারা, সেটি আমরা অনেকেই জানি না। দেখো, মূলদ সংখ্যার একটি শর্ত হচ্ছে যে সকল সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়। আর যে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা তাদেরকে P/Q আকারে প্রকাশ করা যায় না। যেমন আমি যদি বলি 3/2, এটি কি ধরনের সংখ্যা? এটি মূলদ সংখ্যা। এটি P এর মান এখানে 3, Q এর মান 2। আরেকটি তোমাকে কথা মনে রাখতে হবে, এই যে Q অর্থাৎ যদি একটি ভগ্নাংশ হয়, ভগ্নাংশের উপরের সংখ্যাকে বলা হয় লব, নিচের যে সংখ্যাটি থাকবে তাকে বলা হয় হর। এই যে হরটি রয়েছে অর্থাৎ Q এর মান কখনো 0 হতে পারবে না। কি হতে পারবে না ভাইয়া? Q not equal 0। Q 0 হলে কি হবে? যখন কোনো একটা ভগ্নাংশের হর 0 হয়ে যায় তখন একটা ইনফিনিটি সংখ্যা চলে আসে।
অর্থাৎ এখানে যখন 0 হয়ে যাবে, অর্থাৎ 1/0 ইকুয়াল ইনফিনিটি, তখন কোনো একটা সংখ্যার অস্তিত্ব থাকবে না। এই জন্য এখানে কিউ নট ইকুয়াল 0, অর্থাৎ কিউ এর মান কখনো 0 হওয়া যাবে না। তাহলে 3/2 এটি একটি মূলদ সংখ্যা। এর পরবর্তীতে যদি আমি বলি যে ভাইয়া 5/2 এটি একটি মূলদ সংখ্যা। এখন যদি বলি যে ভাইয়া আমি 0.3, এটিতে p/q আকারে না, এটি কি মূলদ সংখ্যা? এটি মূলদ সংখ্যা কিনা? এটি অবশ্যই মূলদ সংখ্যা হবে। কেন মূলদ সংখ্যা হবে? এই 0/3 তুমি চাইলে 3/10 আকারে লিখতে পারো, তাহলে p/q আকারে লিখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে 0.3 হচ্ছে আমাদের একটি মূলদ সংখ্যা। তাহলে p/q আকারে প্রকাশ করা যায় না কাদেরকে? দেখো, মনে করো হচ্ছে আমি লিখেছি √4। এই √4টাই মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা? √4 এর যদি আমরা একটি নর্মাল মান বের করি তাহলে 2, তাহলে 2 যদি 2 হয় এটি p/q আকারে প্রকাশ করা যায়। কিভাবে? এই 2 এর নিচে যদি মনে মনে তুমি 1 দাও তাহলে p/q হয়ে যায়। সো এটি একটি মূলদ সংখ্যা। এখন যদি বলি যে ভাই আমি √3, এটি কি আমাদের মূলদ সংখ্যা? না। কেন? এটার মান আসে হচ্ছে ভাইয়া 1.732 ... এভাবে। যখন কোনো একটা সংখ্যার উপরে বর্গমূল থাকুক অথবা ঘনমূল থাকুক, বর্গমূলকে বলা হয় স্কয়ার রুট আর ঘনমূলকে বলা হয় কিউব রুট। যদি এইরকম কোনো একটা সংখ্যার উপর স্কয়ার রুট অথবা কিউব রুট থাকে এবং তার মান যদি আমাদের নির্দিষ্ট না হয়ে অনির্দিষ্ট হয়েছে, অর্থাৎ ... এভাবে থেকে থাকে, তখন তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। এখন যদি ভাইয়া বলি আমি √2 এর মান কত, যেমন দেখো √2, এই √2 হচ্ছে আমাদের 1.41 ... এখানে কোনো নির্দিষ্ট মান দেখা যাচ্ছে না, তখন এটি হবে আমাদের অমূলদ সংখ্যা। এর পরবর্তীতে প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে আমরা √4 দিব, 4 এর মান কত ভাইয়া? 2। এই 2টা কি নির্দিষ্ট মান আসতেছে নাকি ... নির্দিষ্ট? তাহলে এটি অমূলদ সংখ্যা হবে না, এটি হবে আমাদের মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কিভাবে হয়, অমূলদ সংখ্যা কিভাবে হয় তা আমরা দেখেছি। যখন কোনো একটা নর্মাল মান থাকবে সেটি মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত, আর যদি p/q আকারে প্রকাশ করা যায় সেটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। যখন কোনো সংখ্যার উপর স্কয়ার রুট থাকুক অথবা কিউব রুট থাকুক, অর্থাৎ বর্গমূল থাকুক বা ঘনমূল থাকুক, যখন এটার মান ... আকারে থাকবে তখন সেটি হবে অমূলদ সংখ্যা। আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে ভাইয়া যদি আমি এইভাবে লিখি √3/2, এটি কোন ধরনের সংখ্যা হবে? এটিতে p/q আকারে প্রকাশ করা গেছে, যদিও প্রকাশ করা যায়, কিন্তু দেখো তো √3 অর্থাৎ √3 এর মান হচ্ছে আমাদের 1.732 ... এখানে দুইটি সংখ্যা আছে, একটির মান হচ্ছে অনির্দিষ্ট অর্থাৎ ... এটি একটি ভগ্নাংশে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, বাট এখানে যে আমাদের √3 রয়েছে তার মান অনির্দিষ্ট একটি সংখ্যা, তখন কিন্তু এটি মূলদ সংখ্যা হবে না, তখন এটি আমাদের অমূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কিভাবে বের করতে হবে এবং তাদের সংখ্যা কীরকম, কোন সংখ্যাগুলো মূলদ, কোন সংখ্যাগুলো অমূলদ, তোমরা সবাই বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। কেউ যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে একটু দ্রুত জানিয়ে দাও। যারা যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। তাহলে আমরা এখন দেখে নিয়েছি মূলদ সংখ্যা কীভাবে হয়, অমূলদ সংখ্যা কীভাবে হয়। যারা ইংলিশ মিডিয়ামের তোমরা একটু এই যে মূলদ সংখ্যার ইংরেজি কি এটা একটু মনে রাখবা, অমূলদ সংখ্যার ইংরেজি কি এটা একটু মনে রাখবা, বাস্তব সংখ্যার ইংরেজি কি এটা মনে রাখবা। বাস্তব সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার, মূলদ সংখ্যাকে বলা হয় রেশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যাকে বলা হয় ইররেশনাল নাম্বার। এর পরবর্তীতে আমি একটু এটা মুছে দিচ্ছি, তোমাদের যাদের প্রয়োজন একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, তাহলে এখান থেকে আমরা দুই ধরনের ক্লাসিফিকেশন বের করেছিলাম। একটি ছিল আমাদের মূলদ সংখ্যা, অন্যটি ছিল অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে বলছিলাম ইররেশনাল নাম্বার, আর মূলদ সংখ্যাকে বলেছিলাম রেশনাল নাম্বার। এরপরে যতগুলো সংখ্যা আসবে সবগুলো মূলদ সংখ্যা থেকে আসবে, অমূলদ সংখ্যা এখানে সীমাবদ্ধ থাকবে, এটি একটু মাথায় রাখতে হবে। মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়।
নাম্বার 1 হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংরেজিটা একটু মনে রাখবে, এটি হচ্ছে ইন্টিজার। এরপরে অন্যটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার ইংরেজিটা মনে রাখবে, এটি হচ্ছে ফ্র্যাকশন নাম্বার। এখন পূর্ণ সংখ্যা কারা? পূর্ণ সংখ্যার সংখ্যাটা একটু মনে রাখবা, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে আমি কয়টা এখানে টার্ম ইউজ করেছি? 3টা, শূন্য, ধনাত্মক, ঋণাত্মক। তাহলে এই পূর্ণ সংখ্যাকে যদি আমি ভাগ করি, দেখো একটি হচ্ছে 0, 0 মানে হচ্ছে আমাদের শূন্য। এরপর হচ্ছে ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার ইংরেজিটা হচ্ছে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এরপর অন্যটি হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা? এটা একটু ভালোভাবে লিখলে ধনাত্মক পূর্ণ সংখ্যায় লিখো। ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য মানে আমরা সবাই জানি এটি হচ্ছে শূন্য। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে যাদের আগে পজিটিভ মান থাকবে, যেমন 1 2 3 4। এখন অনেকে বলতে পারো ভাই এটার আগে তো প্লাস মাইনাস কোনো কিছু নেই। যখন কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন থাকবে না, তোমাকে ধরে নিতে হবে এটার আগে পজিটিভ সাইন অর্থাৎ প্লাস চিহ্ন রয়েছে। যেমন আমি লিখেছি 2 3 4, তাদের আগে কিন্তু মনে মনে পজিটিভ সাইন রয়েছে। এরপরে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটার ইংরেজি হচ্ছে নেগেটিভ ইন্টিজার। ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে -1 -2 -4 -5 এগুলা। তাহলে এগুলা কিসের অন্তর্ভুক্ত? প্রথমে দেখো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করেছে, একটা মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অন্যটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে 0, অন্যটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং আরেকটি হচ্ছে আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 0 ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 3 4, ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1 -2 -4 -5 এভাবে। তার পরবর্তীতে শূন্যকে আমরা রাখবো, এর পরবর্তীতে ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে রাখবো। এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটি নাম আছে। মনে করো আমার নাম 2টি, আমার সবাই একটি ডাক নামে ডাকে থাকে, আরেকটি হচ্ছে আমাদের যেটি ফুল নেম বলে একটা ফুল নাম রয়েছে। এরকম একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটি নাম আছে যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। কি বলা হয় ভাইয়া? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ইংরেজিটা একটু মনে রাখবা, এটি হচ্ছে আমাদের ইংরেজিটা ন্যাচারাল নাম্বার। এখন অনেকে মনে করতে পারো ভাইয়া অমূলদ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি এখানে থেকে যাবে? এটার থেকে কি কোনো ক্লাসিফিকেশন বের হবে না? না, এগুলা এভাবে থাকবে, তুমি এভাবে মনে রাখবা। আর ধনাত্মক পূর্ণ সংখ্যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। এই যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ভিতরে সবগুলো কারা? সবগুলো হচ্ছে যাদের পজিটিভ সাইন যুক্ত রয়েছে তারা, অর্থাৎ ধনাত্মক +2 +3 +4 এখানে। এই স্বাভাবিক সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাইয়া? 3 ভাগে। তাহলে দেখো এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ইংরেজিটা একটু মনে রাখবা, এটি হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। এরপর অন্যটি হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার ইংরেজিটাও মনে রাখবা, এটি হচ্ছে কম্পোজিট নাম্বার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে মৌলিক সংখ্যা কারা, যৌগিক সংখ্যা কারা? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন আমি যদি বলি ভাইয়া 2কে 2 দিয়ে ভাগ যায় এবং 2 দিয়ে 1 দিয়ে ভাগ যায়, তাহলে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, 2কে কি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে 2 হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা। এরপর আমরা যাব 3। দেখো তো 3কে 3 দিয়ে ভাগ যায়, 3কে 1 দিয়ে ভাগ যায়, 3কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 3 হচ্ছে আমাদের একটি মৌলিক সংখ্যা। এখন ভাই আমি যদি 1 দিয়ে চিন্তা করি, দেখো তো 1কে 1 দিয়ে ভাগ যায়, 1কে আর কি দিয়ে ভাগ যায়?
কোনো সংখ্যা দিয়ে আর ভাগ যাচ্ছে না। কিন্তু মৌলিক সংখ্যা হতে গেলে ন্যূনতম দুটি শর্ত তোমাকে পূরণ করতে হবে। একটি হচ্ছে ওই সংখ্যা দিয়ে ভাগ চাইতে হবে এবং আরেকটি হচ্ছে 1 দিয়ে ভাগ চাইতে হবে। কিন্তু 1-এর বেলায় আমরা সেটি দেখতে পাচ্ছি না, যদিও 1 হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার ভিতরে অন্তর্ভুক্ত। এই জন্য 1 আমাদের মৌলিক সংখ্যা হবে না। এখন অনেকে বলবো ভাইয়া 0 তো মৌলিক সংখ্যা। দেখো 0 এর কাজ কিন্তু আমরা আগে শেষ করেছি, তাই 0 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা না। এর পরবর্তী যদি আমরা 4 দিয়ে চেষ্টা করি, দেখো তো 4কে 4 দিয়ে ভাগ যায়, 4কে 1 দিয়ে ভাগ যায়, 4কে কিন্তু আবার 2 দিয়ে ভাগ যায়। তাহলে 4কে কয়টি সংখ্যা তারা ভাগ যাচ্ছে? 3টি। কিন্তু মৌলিক সংখ্যা হতে গেলে কয়টি সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে? 2টি। সো 4 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হবে না। যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে না কিন্তু স্বাভাবিক সংখ্যার ভিতরে, অর্থাৎ মৌলিক সংখ্যা হবে না কারা? যে সকল সংখ্যাকে 2-এর অধিক সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, যেমন 4, 6, 8, 10, এগুলো চিন্তা করতে পারা। এই সকল সংখ্যাগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। যেমন 4কে 3টি সংখ্যা দিয়ে ভাগ যায়। 6কে দেখো, আমি একটু মুছে দিই, একটু দেখাই। 6 দেখো, 6কে 6 দিয়ে ভাগ যায়, 6কে 1 দিয়ে ভাগ যায়, আবার 6কে 2 দিয়ে ভাগ যায়, 6কে আবার 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে গুণে 6, এখানে 3 দিয়ে গুণে 6। যেহেতু দুইটি সংখ্যার বেশি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, এই জন্য এই 6টা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। এখন আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু 1কে মৌলিক সংখ্যার ভিতরেও পাই নাই, যৌগিক সংখ্যার ভিতরেও পাই নাই। কেন 1কে যৌগিক সংখ্যার ভিতরে পাই নাই? কারণ 1কে শুধু 1 দিয়ে ভাগ যায়, কিন্তু মৌলিক সংখ্যা হতে গেলে দুইটি সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে। যৌগিক সংখ্যা যদি হতে হয় 2-এর অধিক সংখ্যা দিয়ে ভাগ যাইতে হবে। যেহেতু 1 মৌলিক সংখ্যার অন্তর্ভুক্ত না, যৌগিক সংখ্যার অন্তর্ভুক্ত না, এই জন্য এখানে 1টা 1 হিসেবে থেকে যাবে। 1টা কি হিসেবে থাকবে ভাইয়া? 1 হিসেবে থেকে যাবে। ওকে, তাহলে এই যে আমাদের যতগুলো ক্লাসিফিকেশন ছিল সব ক্লাসিফিকেশনগুলো আমি করে দিয়েছি। আমি আরেকটু সামারি করে দিই। প্রথমে আমাদেরকে শিখতে হবে বাস্তব সংখ্যা, এটার ইংরেজি নাম হচ্ছে রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটি হচ্ছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বার। আরেকটি হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইররেশনাল নাম্বার। মূলদ সংখ্যা কারা হবে? মূলদ সংখ্যা হবে যে সকল সংখ্যাকে পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। সেটি ভগ্নাংশ হতে পারে, সেটি নর্মাল সংখ্যা হতে পারে, কিন্তু সেটির মধ্যে ভগ্নাংশ হোক নর্মাল সংখ্যা হোক কখনো স্কয়ার রুট অথবা আমাদের কিউব রুটের মধ্যে কোনো অনির্দিষ্ট মান থাকতে পারবে না, যেটি ডট ডট আকারে চলতে থাকে। যেমন হচ্ছে আমাদের স্কয়ার রুট 2, স্কয়ার রুট 3 ইকুয়াল 1.732 ডট ডট, এরকম হতে পারবে না। আর অমূলদ সংখ্যা হচ্ছে রুট ওভার 2, রুট ওভার 3, এদের মান যেগুলো হচ্ছে অনির্দিষ্ট রয়েছে অর্থাৎ চলতে থাকে, তারা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে মূলদ সংখ্যাকে আবার আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার, ভগ্নাংশ সংখ্যার ইংরেজি হচ্ছে ফ্র্যাকশন নাম্বার। পূর্ণ সংখ্যাকে আবার আমরা 3 ভাগে ভাগ করবো, ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা মানে হচ্ছে ভাইয়া দেখো, ভগ্নাংশ সংখ্যাটা হয়তো আমি বলি নাই। ভগ্নাংশ সংখ্যা মানে হচ্ছে যেখানে ভগ্নাংশ থাকবে, যেমন 3 ডিভাইডেড বাই 2 অথবা 4 ডিভাইডেড বাই 6 অথবা 2 ডিভাইডেড বাই 5, অর্থাৎ এই যে আমাদের ভগ্নাংশ যেখানে লব থাকবে, হর থাকবে, মাঝখানে একটা ভাগ চিহ্ন থাকবে, তাদেরকে বলা হয় ভগ্নাংশ। এরপরে পূর্ণ সংখ্যাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে 0, আরেকটি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অন্যটি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা হবে? যাদের আগে পজিটিভ সাইন থাকবে অর্থাৎ প্লাস থাকবে। এর পরবর্তীতে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে নেগেটিভ ইন্টিজার। যাদের আগে সাধারণত নেগেটিভ সাইন থাকবে তারা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অবশ্যই নেগেটিভ সাইন থাকলে হবে না, সেটি কিন্তু ভগ্নাংশ হওয়া যাবে না। যেমন আমি যদি বলতাম -2 ডিভাইডেড বাই 5, এটি কিন্তু কখনো ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতো না। পূর্ণ সংখ্যা মানে ডাইরেক্ট মান থাকতে হবে এবং এর আগে ঋণাত্মক মানে হচ্ছে নেগেটিভ সাইন থাকতে হবে। এর পরবর্তীতে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটি নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যাকে 3 ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার ইংরেজি নাম হচ্ছে প্রাইম নাম্বার। এর পরবর্তীতে অন্যটি হচ্ছে যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যার ইংরেজি নাম হচ্ছে কম্পোজিট নাম্বার। আমরা দেখেছি মৌলিক সংখ্যা কারা এবং দেখেছি যৌগিক সংখ্যা কারা। যদিও 1 স্বাভাবিক সংখ্যা, কিন্তু আমরা মৌলিক সংখ্যার ভিতরেও পাই নাই, যৌগিক সংখ্যার ভিতরেও পাই নাই, তাই আমরা 1কে 1 হিসেবে রেখে দিয়েছি। তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রবলেম সলভিং স্কিলটা যখন দেখাতে যাবা, এই প্রবলেম সলভিং স্কিলটা যখন প্রিপারেশন নিতে যাবা, তোমাকে ঠিক এই থেকে শুরু করতে হবে। বাস্তব সংখ্যা থেকে তোমাকে প্রিপারেশনটা শুরু করতে হবে। যখন তুমি আগাবা তখন কিন্তু তুমি একটি ভালো একটা আউটপুট পাবা যখন প্রিপারেশন নিবে, যখন বাস্তব সংখ্যা থেকে শুরু করবা। কারণ তুমি প্রত্যেকটা সংখ্যার ধারণা পাবা যে এটি কি বাস্তব সংখ্যা, এটি কি পূর্ণ সংখ্যা, এটা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটি কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটি কি মৌলিক সংখ্যা, এটা কি যৌগিক সংখ্যা, এটা কি ভগ্নাংশ, এটা কি ধরনের ভগ্নাংশ। তুমি একটি মোটামুটি ভালো একটা আউটপুট পাবা যখন প্রিপারেশন নিতে যাবা। তোমাকে ঠিক এখন থেকে এই যে বাস্তব সংখ্যা থেকে শুরু করতে হবে। ওকে।
এর পরবর্তীতে হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা কারা সেটি আমরা দেখেছি। আমি আবারও বলছি, যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। সেটির উদাহরণও দেখিয়েছি, যারা পরবর্তীতে এসেছো তারা একটু দেখে নাও। মনে করো হচ্ছে 2, আর 2কে 2 দিয়ে ভাগ যায়, 2কে 1 দিয়ে ভাগ যায়, 2কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাই 2 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এর পরবর্তীতে হচ্ছে 3, 3কে 3 দিয়ে ভাগ যায়, 3কে 1 দিয়ে ভাগ যায়, 3কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাই 3 একটি মৌলিক সংখ্যা। এর পরবর্তীতে 4কে 4 দিয়ে ভাগ যায়, 4কে 1 দিয়ে ভাগ যায়, আবার 4কে 2 দিয়ে ভাগ যায়। দেখো তো, 4কে ওই সংখ্যা দিয়ে ভাগ যায় এবং 1 দিয়ে ভাগ যায়, তাছাড়াও আরেকটি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, তাই 4 আমাদের মৌলিক সংখ্যা হবে না। তাহলে মৌলিক সংখ্যা কারা সেটি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এখানে কতগুলো একটি সীমার কলাম রয়েছে এবং আরেকটি কলাম রয়েছে মৌলিক সংখ্যা। এখানে দুইটি কলাম রয়েছে। আমি তোমাকে বলবো এখানে যে দুইটি কলাম অর্থাৎ একটি চার্ট রয়েছে, এই চার্টটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিগত সেশনে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে, এই পরীক্ষায় এই চার্ট থেকে হুবহু একটি মান চলে এসেছে। এটি আমি তোমাকে কয়েক মিনিট পরে দেখাচ্ছি। দেখো এখানে সীমা রয়েছে এবং আরেকটি রয়েছে মৌলিক সংখ্যা। এখানে বলা হয়েছে তোমাকে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি। তুমি মনে রাখবে এখানে 10টা ঘর, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত। দেখো এটি হচ্ছে আমাদের প্রথম সারি, এটি প্রথম সারি। এরপরে এটি হচ্ছে দ্বিতীয় সারি, এটি হচ্ছে তৃতীয় সারি, এটি হচ্ছে চতুর্থ সারি, এটি হচ্ছে পঞ্চম সারি, এটি হচ্ছে ষষ্ঠ সারি, এটি হচ্ছে সপ্তম সারি, এটি হচ্ছে অষ্টম সারি, এটি হচ্ছে নবম সারি, এটি হচ্ছে দশম সারি। তাহলে তুমি ভাইয়া কয়টি সারি মনে রাখবা? 10টি। কত থেকে কত পর্যন্ত? 1 থেকে 100 পর্যন্ত। এখন মৌলিক সংখ্যা কয়টি করা হবে সেটি তুমি একটি যেই 11টি নাম্বার 11টি ডিজিট মনে রাখো না মোবাইল নাম্বারের, কিন্তু এখানে তোমাকে কষ্ট করে 10টা ডিজিট মনে রাখতে হবে। এই 10টা ডিজিট কীরকম দেখো, 4 4 2 2 3 2 2 3 2 1। ভাই এটা আমি কীভাবে মনে রাখবো? দেখো তুমি শুরু করতেছো না, হ্যাঁ তোমার এখন একটু বল বেশি প্রয়োগ করতে হবে, যেহেতু শুরু করতেছো তোমার অনেক বল বেশি রয়েছে, এই জন্য মানটা ধরবে একটু বড়। কত ধরবা ভাইয়া? 4 4 4 কয়টা হবে? 2টা, 4 4। এরপরে তোমার একটু শক্তি ক্ষয় হচ্ছে, এই জন্য মানটা আর একটু ছোটো ধরবা, 2 2। তাহলে 4 4 2 2 এখন জোর হয়ে গেছে। এর পরবর্তীতে দেখো তো একটু, এটা হচ্ছে প্রথম, এটি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সংখ্যা। এর পরবর্তীতে এটি কত? পঞ্চম নাম্বার। কয়টি নিয়েছো তুমি? 10টা। 10টাকে যদি তুমি অর্ধেক অর্ধেক করো তাহলে 5 5 10। 5-এ গিয়ে তোমাকে কি করতে হবে? থামতে হবে। কেন? অর্ধেকের মধ্যে। এটি হচ্ছে একটি ট্রিক, এটি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই পঞ্চম নাম্বার যেটি হবে পঞ্চম, এটি জোড় না বিজোড়? বিজোড়। তাই পঞ্চম নাম্বারে যে সংখ্যাটা দাঁড় করাবা ওই সংখ্যাটা তোমাকে দিতে হবে বিজোড়। ওই সংখ্যাটা দিবা তুমি কত? 3। এর পরবর্তীতে আবার এই যে 2 2 আগে ছিল তাদেরকে রিপিট করবা, 2 2। এর পরবর্তীতে 3 3 এর আগের সংখ্যা কি 2 2 এর আগের সংখ্যা কি 1, এভাবে যাবা। তাহলে 4 4 2 2 পঞ্চম নাম্বারে 3, এরপরে 2 2 আবার রিপিট 3 2 1, এভাবে বসাবা। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 4টি। 11 থেকে 20-এর মধ্যে এরপরে দ্বিতীয় কত ভাই? এখানে এটিও 4, এরপরে 2, এরপরে 2, এরপরে 3, এর পরবর্তীতে 2, এরপরে 2, এরপরে 3, এরপরে 2, এরপরে 1। তোমাদের যদি মনে না থাকে এই 10টা ডিজিট মনে রেখে এখানে নিচে দাগ দিয়ে দিবা। এটি হচ্ছে প্রথম, এটি হচ্ছে দ্বিতীয়, এটি তৃতীয়, এটি চতুর্থ, এটি পঞ্চম, এটি ষষ্ঠ। এর পরবর্তীতে হচ্ছে দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এভাবে 10টা গড়ের জন্য তুমি এরকম প্রথম থেকে দিয়ে আসবা। তাহলে দেখো 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 4টি, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে 4টি, 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 2টি, 31 থেকে 40 এই সীমার মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 2টি, 41 থেকে 50 এই সীমার মধ্যে মৌলিক সংখ্যা থাকবে 3টি, 51 থেকে 60 এখানে মৌলিক সংখ্যা থাকবে 2টি, 61 থেকে 70 এখানে মৌলিক সংখ্যা থাকবে 2টি, 71 থেকে 80 এখানে মৌলিক সংখ্যা থাকবে 3টি, 81 থেকে 90 এখানে মৌলিক সংখ্যা থাকবে 2টি, 91 থেকে 100 এখানে মৌলিক সংখ্যা থাকবে 1টি। তাহলে এটি আমরা কীভাবে মনে রাখবো? 4 4 2 2 3 2 2 3 2 1। ওকে, যদি কেউ না বুঝে থাকো আমাকে একটু বলে দিও। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা যদি কেউ না বুঝে থাকো আমাকে একটু দ্রুত জানিয়ে দিও। এর পরবর্তীতে হচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে কিছু তথ্য। এই তথ্যগুলো তুমি অবশ্যই মনে রাখবা। দেখো নাম্বার 1 আমরা দেখেছি সেটি হচ্ছে 0 এবং 1 মৌলিক সংখ্যা না।
এরপর হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত এই সীমার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে, এটাও আসতে পারে। 1 থেকে 100 পর্যন্ত এই সীমায় মৌলিক সংখ্যা আছে 25টি। দেখো তুমি একটু গণনা করলে পেয়ে যাবা। দেখো তো 1 থেকে 100 পর্যন্ত কেন মৌলিক সংখ্যা না? হ্যাঁ, দেখো 4 ছাড়া 8, 10, 12, 15, 17, 19, 19 আর 3 22, 22 আর 2 24, 24 আর 1 25। তাহলে 1 থেকে 100 পর্যন্ত এই যে সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে সর্বমোট কতটি? 25টি। ওকে, এর পরবর্তীতে আরেকটি তথ্য মনে রাখবা, 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে ওই মৌলিক সংখ্যাগুলোর যোগফল। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? মৌলিক সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 1060। কত ভাইয়া? 1060। এগুলো তুমি যখন মৌলিক সংখ্যাগুলো যোগ করবা তখন 1060 কিন্তু পেয়ে যাবা। যদিও তোমাকে এরকম কাজ করতে হবে না, কারণ অনেক সময় চলে যাবে, এই জন্য তুমি এই তথ্যটা মনে রাখবা যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল 1060। এর পরবর্তীতে 1 থেকে 100 বলক অথবা 1 থেকে 1000 বলক, তোমাকে 100 বলক অথবা 1000 বলক, যা কিছু বলক না কেন, তোমাকে যদি বলা হয় এই সীমার মধ্যে জোড় মৌলিক সংখ্যা কয়টি আছে? জোড় মৌলিক সংখ্যা। দেখো 1 থেকে 1000 এই সীমার ভিতরে জোড় মৌলিক সংখ্যা আছে শুধুমাত্র একটি। কয়টি ভাইয়া? একটি। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটা থেকে বেশিও তো হতে পারে। দেখো 1 থেকে 1000 পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা থাকবে শুধুমাত্র একটি। এটি 100 বলক, তোমাকে 200 বলক, 1000 বলক। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে সেই সংখ্যাটি কি? দেখো সেই সংখ্যাটি হচ্ছে 2। কত ভাইয়া? 2। তাহলে 1 থেকে 100 বলক, 1 থেকে 1000 বলক, 1 থেকে 10,000 বলক, এই সীমার মধ্যে জোড় মৌলিক সংখ্যা থাকবে একটি এবং তার মান হচ্ছে 2। এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে তথ্যগুলো একটু মনে রাখবা। এই তথ্য থেকে যে কোনো একটা তথ্য তুমি প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নে পেয়ে যেতে পারো। এর পরবর্তীতে হচ্ছে মৌলিক দ্বিজোট। মৌলিক দ্বিজোটের ইংরেজি হচ্ছে বেসিক ডাইকোটমি, আরেকটি হচ্ছে মৌলিক ত্রিজোট, বেসিক ট্রায়াড। এখন মৌলিক দ্বিজোট, দেখো মৌলিক মানে এখানে যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। এর পরবর্তীতে দ্বি মানে 2, এখানে জোট, এটা জোর না, দ্বি মানে এখানে 2 মনে রাখবা। মৌলিক দ্বিজোট মানে এখানে 2টি মৌলিক সংখ্যা থাকবে। দেখো মৌলিক দ্বিজোট কাদেরকে বলে? এখানে 2টি মৌলিক সংখ্যা থাকবে এবং 2টি মৌলিক সংখ্যার অন্তর মানে হচ্ছে বিয়োগ, ইংরেজিতে বলা হয় ডিফারেন্স। তাদের যে অন্তর হতে হবে 2। যেমন দেখো একটি মৌলিক সংখ্যা নিয়েছি আমি 3, অন্য একটি মৌলিক সংখ্যা নিয়েছি আমি 5। কেন? মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা। এখন 5 থেকে যদি তুমি 3কে বাদ দাও কত পাচ্ছ ভাইয়া? 2। তাহলে 2টি মৌলিক সংখ্যার অন্তর কত হচ্ছে? 2টি মৌলিক সংখ্যার অন্তর 2। যেহেতু 2টি মৌলিক সংখ্যার অন্তর 2 এবং সংখ্যা 2টি মৌলিক, এই জন্য এই যে 3,5 এটাকে বলা হয় মৌলিক দ্বিজোট। যদি আমি বলি ভাইয়া 5,7, এটি কি মৌলিক দ্বিজোট? হ্যাঁ, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা এবং 7 থেকে 5কে বাদ দিলে তুমি পাচ্ছ 2। যদি 2টি মৌলিক সংখ্যার অন্তর 2 হয় তাদেরকে বলা হয় মৌলিক দ্বিজোট। এরপরে মৌলিক ত্রিজোট কারা? দেখো মৌলিক মানে এখানে মৌলিক সংখ্যা হইতে হবে। 3 মানে কি ভাইয়া? 3 মানে হচ্ছে 3, অর্থাৎ এখানে 3টা মৌলিক সংখ্যা হবে, তাদের বারবার অন্তর 2 হবে, তখন তাদেরকে বলা হয় মৌলিক ত্রিজোট অথবা বেসিক ট্রায়াড। দেখো 3,5,7, এখানে দেখো তো তুমি 7 থেকে 5 বাদ দাও কত পাচ্ছ ভাইয়া? 2। এরপর 5 থেকে 3 বাদ দাও কত পাচ্ছ? 2। প্রত্যেকবার অন্তর কত আসতেছে? 2 করে। এবং যেখানে যে সংখ্যাগুলো রয়েছে কয়টি? 3টি। এবং 3টি কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা।
যেহেতু সংখ্যাগুলো সবগুলো মৌলিক সংখ্যা এবং তাদের বারবার পার্থক্য কত আসতেছে 2, এই জন্য এই 3টি সংখ্যা যখন একত্রে থাকবে তাদেরকে বলা হয় মৌলিক ত্রিজোট অথবা বেসিক ট্রায়াড। তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কিত যতগুলো তথ্য ছিল এবং যতগুলো আমাদের প্রশ্ন আসতে পারে সবগুলো আমি দেখিয়েছি। এর পরবর্তীতে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্টে দ্রুত জানিয়ে দাও। ওকে, এর পরবর্তীতে হচ্ছে ধারাবাহিক সংখ্যা। ধারাবাহিক সংখ্যার ইংরেজি নাম হচ্ছে কনসিকিউটিভ নাম্বার। ধারাবাহিক মানে ধারাবাহিকভাবে যাইতে হবে, সেটি তো তুমি বুঝতেছো। এখন ধারাবাহিক সংখ্যা কারা? দেখো, ধারাবাহিক সংখ্যা বলতে আমরা এখানে বুঝাবো 1 2 3 4 5 6 7 8 9 10, এর পরবর্তীতে অনেকগুলো হতে পারে যেগুলো ধারাবাহিকভাবে থাকবে, যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, এভাবে। কিন্তু যখন তুমি ম্যাথ করতে যাবো তখন কিন্তু তো এভাবে সাজানো থাকবে না। এই ধারাবাহিক সংখ্যার কোনো একটা লেস লাগবে তোমার যে কোনো একটা ম্যাথের ক্ষেত্রে। তখন তুমি কি করবা? এই যে 1 রয়েছে না, 1কে তুমি সবসময় x ধরে নিবা। কি ধরে নিবা ভাইয়া? x, অর্থাৎ x এর মান কত? 1। x এর মান কত ভাইয়া? 1। তাহলে দেখো তো, এই 1 এর জায়গায় যদি আমি x বসাই, এর পরবর্তীতে যদি আমি এভাবে দিই x + 1, x + 2, কমা, এর পরবর্তীতে হচ্ছে x + 3, এর পরবর্তীতে হচ্ছে x + 4, এর পরবর্তীতে হচ্ছে x + 5, এর পরবর্তীতে হচ্ছে x + 6, এর পরবর্তীতে হচ্ছে x + 7, এর পরবর্তীতে হচ্ছে ডট ডট। হ্যাঁ, তাহলে x এর মান কত ধরে নিয়েছি আমরা? 1। এখন এখানে দেখো তো, এখানে 1 আসছে, ভালো কথা। এখানে x এর মান কত? 1 + 1, তাহলে এটার মান কত আসবে? 2। এরপরে x এর মান কত? এখানে 1 + 2, এখানে কত আসতেছে? 3। x এর মান সবসময় কত বলছি? 1, তাহলে 1 + 3 4। তাহলে এখানে দেখো, এখানে x এর মান 1 + 4, এখানে আসতেছে ভাইয়া 5। এরপর x + 5, এখানে x এর মান হচ্ছে 1 + 5, এখানে আসতেছে 6। তাহলে দেখো তো, 1 এর পরে 2 এসেছে, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6। ধারাবাহিকভাবে আসতেছে কিনা? হ্যাঁ, তখন তাদেরকে বলা হয় কনসিকিউটিভ নাম্বার। তাহলে আমরা কিভাবে ধরবো? x, x + 1, x + 2, x + 3, x + 4, x + 5, এভাবে। তাহলে আমরা দেখে নিয়েছি বাস্তব সংখ্যা থেকে শুরু করে এই যে আমাদের ধারাবাহিক সংখ্যা পর্যন্ত। এর পরবর্তীতে হচ্ছে রোমান গণনা পদ্ধতি। এখন দেখো তো, আমরা যে সংখ্যাগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি 1 2 3 4 5 6 এভাবে, যখন বলা হয় যে একটি শার্টের দাম কত? একটি শার্টের দাম হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা আমরা এভাবে লিখি, অথবা হচ্ছে 5,000, হ্যাঁ, এভাবে। কিন্তু যখন আমরা রোমান গণনা, অর্থাৎ এর আগে যেভাবে গণনা করা হতো রোমান গণনা পদ্ধতি, এই রোমান গণনা পদ্ধতিটা কিন্তু ভিন্ন। রোমান গণনা পদ্ধতিটা তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না। দেখো, সেটি একটু দেখিয়ে দিই। রোমান গণনা পদ্ধতি মানে আমরা যেটি 1 লিখি সেটি রোমান গণনা পদ্ধতিতে লেখা হয় এইভাবে, আমরা যেটা 2 লিখি সেটি লেখা হয় এইভাবে। সেটি তোমরা সবাই জানো। এই যে এইভাবে লেখা হয় তাদেরকে বলা হয় রোমান কাউন্টিং মেথড, অর্থাৎ রোমান গণনা পদ্ধতি। আমরা এটি 10 পর্যন্ত জানি অনেকে, যেমন এটি এভাবে, এটি হচ্ছে আমাদের 3 রোমান গণনা পদ্ধতিতে, এটার মান হচ্ছে 3, এর পরবর্তীতে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এর পরবর্তী এটা হচ্ছে 6, এভাবে আমরা অনেকেই জানি। হ্যাঁ, কিন্তু বড় বড় যে আমাদের 100 কীভাবে হবে, 1000 কীভাবে হবে, 50 কীভাবে হবে, এটি আমরা অনেকেই জানি না। সেটা আমরা একটি ছন্দ দিয়ে মনে রাখবো। এটা হচ্ছে মেডিকেল জ্যাভিয়ার। মেডিকেল জ্যাভিয়ারটা আমি কীভাবে লিখেছি দেখো, এমটা বড় হাতের, ইটা ছোট হাতের নিচে, ডিটা আবার বড় হাতের, আইটা ছোট হাতের, অর্থাৎ প্রথমটা বড়, এরপরে ছোট, এরপরে বড়, এরপরে ছোট, ছোটও না, নিচে নেমে এসেছে এভাবে। দেখো, এম, এই এটি ছোট, এরপরে ডি, এরপরে আইটা এখানে নেমে এসেছে, এরপরে সি, এ, এরপরে এল, এখানে শেষ মেডিকেল। এরপরে জ্যাভিয়ার আরেকটি, এজন্য শুরু হবে এক্স, ই, ভি, এখানে আরেকটি তোমাকে উল্টা পদ্ধতিতে কাজ করতে হবে, বি এর সাথে আইটাকেও লাগিয়ে দিতে হবে, দেন আটটা এখানে নিচে লিখবা, মেডিকেল জ্যাভিয়ার। মেডিকেল পর্যন্ত ঠিক থাকবে, এরপর আবার শুরু করবা, কিন্তু ভি আইটা একসাথে হবে। মনে রাখবা এম, এম দিয়ে আমরা মনে রাখবো এটি ম্যাটা। কি ভাইয়া? ম্যাটা। ম্যাটা মানে অনেক বড়, কি অনেক বড়, এই জন্য এম এর মান আমরা মনে রাখবো এখানে 1000, অর্থাৎ 1000। এরপরে ই, যেহেতু নিচে চলে এসেছে এই জন্য ইটা বাদ যাবে। এই যে ডি,
ডি এর মান হচ্ছে 1000-এর থেকে একটু ছোটোতে নেমে আসবা। এই ডি এর মান মনে রাখবো আমরা হচ্ছে 500 অর্থাৎ 500। এরপর হচ্ছে আইটা বাদ যাবে কেন ডি নিচে চলে এসেছে। এরপরে সি, তাহলে সি এর মানটা মনে রাখবো হচ্ছে সেঞ্চুরি। কি ভাইয়া? সেঞ্চুরি মানে কি 100, সি দিয়ে সেঞ্চুরি। দেখো সেঞ্চুরি, CEN সেঞ্চুরি মানে হচ্ছে আমাদের 100। এরপরে এটা বাদ যাবে, এই যে এল 100 থেকে আরেকটু নেমে আসবা, আরেকটু নেমে আসে আমরা দিব এখানে 50। ওকে, এরপরে এক্স, এই এক্স এর মানটা তোমরা সবাই জানো, এক্স এর মানটা হচ্ছে 10। ইটা বাদ যাবে, বি এর মানটা হচ্ছে আমাদের 5, আর যে এই যে আই এর মানটা হচ্ছে আমাদের 1। কত ভাইয়া? 1। আরেকটি মজার জিনিস শিখিয়ে দিই, সেটি হচ্ছে যখন এক্স, দেখো এক্স এর মান কত ভাইয়া? 10, এক্স এর মান 10। যখন তুমি 11-12-এর দিকে যাবা তখন ডান পাশে বসাবা। কোন পাশে? ডান পাশে। যেমন এখানে 10-10-এর সাথে 1 যোগ করবে 11, তখন এভাবে দিবে ডান পাশে 11। যখন কিন্তু আবার এদিকে চলে আসবে অর্থাৎ বাম পাশে, তখন কিন্তু বিয়োগ হয়ে যাবে। দেখো এখানে হচ্ছে আমাদের এক্স, সেটি হচ্ছে 10 থেকে 1 এদিকে দিবা, তখন কিন্তু এটার মান হয়ে যাবে 9। যখন বাম পাশে চলে আসবে এভাবে, তখন যাবে বাদ, আর ওই পাশে যখন যাবে তখন হবে যোগ। তাহলে এই যে এটির মান হয়েছে এখন 11, আর এটির মান হয়েছে ভাইয়া 9। যদি ভাইয়া আমি এভাবে লিখি, দেখো এক্স, এর পরবর্তীতে এখানে লিখেছি আমি 2, এখন তার মান কত হবে? এক্স, এটির মান হচ্ছে 2, তাহলে এটি হবে আমার 12। তাহলে ওইদিকে হলে হবে যোগ, আর এদিকে হলে হবে আমাদের বাদ। তাহলে একটু সময় আছে, তাহলে বোঝা গেছে কিনা আমাদের যে রোমান নাম্বার কাউন্টিং মেথড, এই যে আমাদের রোমান গণনা পদ্ধতি, এটি 1000 থেকে এই যে এখানে যেই সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো মনে রাখলে হবে মেডিকেল জেভিয়ার দিয়ে। কীভাবে মনে রাখবা তাও আমরা দেখিয়েছি। এর পরবর্তীতে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে আমাকে দ্রুত কমেন্টে জানিয়ে দাও। একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। ওকে, ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ। এর পরবর্তীতে দেখো আমরা এখন প্রশ্ন সলভ করব। এখানে দেওয়া রয়েছে 1 থেকে 11 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। ইংরেজিটা একটু দেখো, হাউ মেনি কত প্রাইম নাম্বারস, প্রাইম নাম্বারস মানে হচ্ছে মৌলিক সংখ্যা, আর দেয়ার ফ্রম 1 to 11, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। প্রাইম নাম্বারস মানে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, হ্যাঁ। তখন কিন্তু দেখো আমাদের মৌলিক সংখ্যার যে চারটা শিখেছি, চারটা কিন্তু কাজে লাগতেছে। এই প্রশ্নটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22 সেশনে, অর্থাৎ যে তোমাদের সিনিয়ররা যে পরীক্ষার প্রশ্নটি পেয়েছিল, যে পরীক্ষার প্রশ্নের মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছে, এই প্রশ্নটিতে কিন্তু প্রবলেম সলভিং স্কিলে এই প্রশ্নটা ছিল। 1 থেকে 11 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার ফ্রম 1 to 11। তাহলে দেখো যে সীমাটা আমরা শিখেছি এভাবে 1 থেকে 10, 11 থেকে 12 এভাবে, আর 21 থেকে 30 এভাবে শিখেছি না। এখানে মৌলিক সংখ্যা ছিল 4টি, এরপর 4, 4, 2, 2, 3, 2, 1, এখানে মৌলিক সংখ্যা ছিল 4টি, এখানে মৌলিক সংখ্যা ছিল 2টি, এভাবে। কিন্তু আমাদের থেকে শুধু জিজ্ঞেস করা হয়েছে 1 থেকে 11, কিন্তু আমরা সীমা তো শিখেছি 1 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, তাহলে 1 থেকে 10 পর্যন্ত এই সীমার ভিতরে মৌলিক সংখ্যা কয়টি পাইছে ভাইয়া? 4টি, এটা নিব। এরপরে 11 পর্যন্ত বলছে না, 11। এখন 11টা কি মৌলিক সংখ্যা? 11কে মৌলিক সংখ্যা দেখো তো, 11কে 11 দিয়ে ভাগ যায়, ওকে, 11কে 1 দিয়ে ভাগ যায়, আর কি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। তাহলে 11 একটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে ছিল 4টা, নতুন করে পেয়েছি 11 একটা, তাহলে হবে কয়টা ভাইয়া? এখানে 5টা। কয়টা? 5টা। তোমরা অনেকেই ভুল উত্তর দিয়েছ, সেটি হচ্ছে 4টা, কারণ এই 4-এর মধ্যে দেখেছো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, কিন্তু এখানে প্রশ্নটা করা হয়েছে 1 থেকে 11 পর্যন্ত। তাহলে এখানে মৌলিক সংখ্যা কয়টি থাকবে ভাইয়া? 5টি, অর্থাৎ আমাদের যে বি অপশনটা রয়েছে, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। যে বি অপশনটা রয়েছে, এই বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, তোমরা সবাই বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও। ওকে ভাই, ওকে, ক্লিয়ার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এর পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। দেখো এখানে বলা হয়েছে 1 থেকে 100 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। হাউ মেনি কত প্রাইম নাম্বারস মৌলিক সংখ্যা
আর দেয়ার ফ্রম 1 to 100, 1 থেকে 100 পর্যন্ত। আবার দেখো হাউ মেনি কত প্রাইম নাম্বারস মৌলিক সংখ্যা আর হয় দেয়ার সেখানে ফ্রম 1 to 100, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত এই সীমার মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে। কি বলেছে? কত সীমা? 1 থেকে 100 পর্যন্ত এই সীমার ভিতরে। আমরা কি এরকম একটি তথ্য শিখে এসেছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি? দেখো তো একটু তথ্যটা মনে পড়ে কিনা। এই প্রশ্নটি কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ে প্রবলেম সলভিং স্কিলে এসেছিল। দেখো আমি বলেছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 25টি। এর আগে কিন্তু আমরা বিস্তারিত দেখেছি। সো তোমাকে যে চারটা রয়েছে এই চারটা বেশি করে গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে আনসার কত হবে ভাইয়া? বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার, অর্থাৎ 25টি। এর পরবর্তীতে প্রশ্নটা দেখো 1 থেকে 1000 পর্যন্ত কতটি জোড় মৌলিক সংখ্যা আছে। এখানে একটু তোমরা যারা ইংলিশ ভার্সনের পরীক্ষার্থী রয়েছে তোমরা একটু বুঝবা। সেটি হচ্ছে দেখো যখন বলা হবে জোড় সংখ্যা, জোড় সংখ্যার ইংরেজিটা মনে রাখবা, সেটি হচ্ছে ইভেন নাম্বার। কি নাম্বার ভাইয়া? ইভেন নাম্বার। ইভেন নাম্বার। আর বিজোড় সংখ্যার ইংরেজিটা মনে রাখবা, এটা হচ্ছে অড নাম্বার। ওকে, তাহলে দেখো হাউ মেনি কত ইভেন জোড় প্রাইম নাম্বারস, তার মানে হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। ইভেন মানে জোড়, প্রাইম মানে মৌলিক, আর নাম্বারস মানে হচ্ছে সংখ্যা। হাউ মেনি কত ইভেন প্রাইম নাম্বারস জোড় মৌলিক সংখ্যা আর দেয়ার ফ্রম 1 to 1000, অর্থাৎ 1 থেকে 1000-এর ভিতরে কতটি জোড় মৌলিক সংখ্যা আছে। কত সীমার ভিতরে বলেছে ভাইয়া? 1 থেকে 1000 এই সীমার ভিতরে কতটি জোড় মৌলিক সংখ্যা আছে। শুধু মৌলিক সংখ্যা কিন্তু বলে নাই, একটি কিন্তু ওয়ার্ড দেওয়া আছে ইভেন, এখানে দেওয়া আছে জোড়। তাহলে 1 থেকে 1000 বলুক, 1 থেকে 10,000 বলুক, 1 থেকে 1 লক্ষ বলুক, যতই সীমা বলুক না কেন, আমি বলেছি পৃথিবীতে কয়টি জোড় মৌলিক সংখ্যা আছে? একটি, এবং তার মান কত? 2। সো কয়টি হলো আমাদের? একটি। এখন এখানে একটি অপশনে তোমাকে দিয়ে দিতে পারে, মনে করো 15টা খেটে এখানে 2 দিতে পারে। এখন তোমরা অনেকে প্রশ্নটা বুঝবা না, কতটি না দিয়ে তার মান কত সেটি 2 লিখে দিবা। এটি কিন্তু ভুল করা যাবে না। কতটি মৌলিক সংখ্যা আছে? একটি। সো একটি অপশন আছে, অপশনটা তোমাকে দেখাতে হবে। এর পরবর্তীতে দেখো 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। হোয়াট ইজ, কি হয় দ্য ডিফারেন্স? ডিফারেন্স মানে হচ্ছে অন্তর। কি ভাইয়া? অন্তর অথবা বিয়োগ অথবা আরেকটি নাম আছে পার্থক্য। 3টি নামই মনে রাখবা। হ্যাঁ, তাহলে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, কত অন্তর বা বিয়োগ বা পার্থক্য হয় বিটুইন। বিটুইন মানে দুইটার মাঝে বোঝায় এটি। দ্য লার্জেস্ট মানে হচ্ছে বৃহত্তম, অ্যান্ড স্মলেস্ট মানে ক্ষুদ্রতম। প্রাইম নাম্বারস মানে হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো তাহলে হোয়াট ইজ কি হয়, দ্য ডিফারেন্স পার্থক্য কি হয় বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বারস ফ্রম 40 to 100। তাহলে 40 থেকে 100 পর্যন্ত এই সীমাটা তুমি আগে একটু দেখবা। 40 থেকে 100 পর্যন্ত এই সীমায় বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত বা পার্থক্য কত বা ডিফারেন্স কত। দেখো তাহলে তোমাকে এই সীমার মধ্যে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? এই সীমার ভিতরে বৃহত্তম মৌলিক সংখ্যা বের করতে হবে এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের করতে হবে। আবার দেখো হোয়াট ইজ কি হয়, দ্য ডিফারেন্স পার্থক্য বিটুইন দুইটার মাঝে দ্য লার্জেস্ট সবচেয়ে বৃহত্তম এন্ড স্মলেস্ট ক্ষুদ্রতম প্রাইম নাম্বারস মৌলিক সংখ্যার ফ্রম 40 to 100। 40 থেকে 100 পর্যন্ত এই যে আমাদের সীমাটা রয়েছে, এই সীমার অভ্যন্তরে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত। তার মানে তোমাকে এখানে প্রথমে বের করতে হবে এই সীমার জন্য বৃহত্তম মৌলিক সংখ্যা বা হচ্ছে আমাদের লার্জেস্ট প্রাইম নাম্বারস, বৃহত্তম মৌলিক সংখ্যা, আরেকটি বের করতে হবে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এই সীমার বাইরে যেতে পারবা তুমি? বাইরে যেতে পারবা না, এই সীমার ভিতরে। তাহলে 100কে দিয়ে আমরা শুরু করবো। বৃহত্তম যখন খুঁজবো, 100 কি মৌলিক সংখ্যা না, 100কে 100 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়। সো 100 মৌলিক সংখ্যা হবে না।
তাহলে 101-এ যাব না, এটি সীমার বাইরে। তাহলে এখান থেকে তোমাকে অভ্যন্তরে চলে আসতে হবে। 99 যখন আমরা নিব, 99 কি আমাদের মৌলিক সংখ্যা না, কেন 99-কে 99 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, আবার 9 দিয়ে ভাগ যায়, সো 99 মৌলিক সংখ্যা হবে না। এরপর আমরা আসবো আরেকটু অভ্যন্তরে, 98 কিন্তু মৌলিক সংখ্যা না, কেন 98-কে 98 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, আবার 2 দিয়ে ভাগ যায়, সো 98 হবে না। এরপর আমরা আসবো 97, দেখো তো 97, এই 97-এর মধ্যে 97 দিয়ে ভাগ যায়, আবার 97-এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়, 97-এর মধ্যে কিন্তু আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। যখন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না তখন তাকে বলা হয় মৌলিক সংখ্যা। সো এই সীমার ক্ষেত্রে 97 হচ্ছে আমাদের বৃহত্তম মৌলিক সংখ্যা। এরপর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে আমরা 100 দিয়ে শুরু করব নাকি 40 দিয়ে শুরু করব? 40 দিয়ে শুরু করব, কারণ এই সীমার মধ্যে 40টা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম। সো 40 তো কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, কিন্তু তুমি এখানে লিখে রেখেছো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম হবে সেটি ঠিক আছে, বাট এটি মৌলিক সংখ্যাও হতে হবে, সো এটি হবে না। এরপরে 41-এ যাও, দেখো 41-এ গিয়ে তুমি দেখতে পাচ্ছ 41-কে 41 দিয়ে ভাগ যায়, 41-এ 1 দিয়ে ভাগ যায়, 41-এ আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। সো এই সীমার ক্ষেত্রে এটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। সো তুমি এখানে লিখতে পারছো সেটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এখন দুইটি তুমি বের করেছো, এর পরবর্তীতে কি করবা? তোমাকে বলা হয়েছে ডিফারেন্স বের করতে, অন্তর বের করতে। তখন তুমি লিখবা অন্তর সমান। অন্তর কিভাবে বের করে? বড় থেকে ছোটটা যখন তুমি বাদ দিবে তখন অন্তর বের হয়ে যাবে। 97 মাইনাস 41, 7 থেকে 1 চলে গেলে 6, 9 থেকে 4 চলে গেলে 5, সো 56, এটি হচ্ছে আমাদের অন্তর। প্রশ্নটা যারা বুঝো না আবার বোঝা, হোয়াট ইজ কি হয়? তার ডিফারেন্স অন্তর বিটুইন দুইটার মাঝে লার্জেস্ট বৃহত্তম এন্ড স্মলেস্ট ক্ষুদ্রতম প্রাইম নাম্বারস মৌলিক সংখ্যার ফ্রম 40 টু 100, অর্থাৎ 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? অন্তর মানে কি বলেছি? ডিফারেন্স, পার্থক্য অথবা বিয়োগ। তুমি একটি বৃহত্তম মৌলিক সংখ্যা বের করবে এই সীমার ক্ষেত্রে, অন্যটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বের করবা, দুইটিকে বিয়োগ দিবা বড় থেকে ছোটটা, তখন অন্তর বের হয়ে যাবে। সো 56টা কোথায় আছে? ডি অপশনে। সো ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সবাই বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রবলেম সলভিং স্কিলটা ছিল, এই প্রবলেম সলভিং স্কিলের প্রশ্ন। সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানিয়ে দাও, যদি কেউ না বুঝে থাকো সেটি কমেন্টে জানিয়ে দাও। ওকে, ক্লিয়ার ভাইয়া? এরপরে দেখো এখানে বলা হয়েছে যদি 3টি ক্রমিক সংখ্যার যোগফল 210 হয় তবে বৃহত্তম সংখ্যা দুইটির যোগফল কত? দেখো ইফ যদি দা সাম মানে ভাইয়া যোগ, সাম মানে কি? যোগ অথবা যোগফল অফ 3 কনসিকিউটিভ ইন্টিজার, 3টি পূর্ণ সংখ্যা। দেখো 3টি কনসিকিউটিভ ইন্টিজার মানে কি? ধারাবাহিক পূর্ণ সংখ্যা ইজ 240। দেখো আবার দেখো ইফ যদি দা সাম যোগফল অফ 3 কনসিকিউটিভ ইন্টিজার, 3টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল ইজ হয় 240 240, দেন তারপর দা সাম যোগফল অফ দ্য 2 লার্জার ইন্টিজার, দুইটি বৃহৎ সংখ্যার যোগফল কত? তোমাকে বলা হয়েছে 3টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল যদি 210 হয় তাহলে তার ভিতরে যে দুইটি বৃহৎ সংখ্যা থাকবে এই দুইটি বৃহৎ সংখ্যার যোগফলটা কত? এখন তুমি এটা কিভাবে বের করবা? দেখো প্রথমে আমরা এটার থেকে মধ্যমানটা বের করব। কি বের করবো ভাইয়া? মধ্যমান। এরকম যতগুলো প্রশ্ন থাকবে, তুমি যখন একটা প্রশ্ন ব্যাংক নিয়ে বসবা, প্রশ্ন ব্যাংক যখন সলভ করবা, তুমি এরকম অনেকগুলো ম্যাথ দেখতে পাবো যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে। সব প্রশ্নগুলোর সলভ করবা একভাবে, আমি যেই নিয়মে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে তুমি মধ্যমান মানে মাঝখানের মানটা বের করবে। এখানে কয়টি সংখ্যা বলা হয়েছে? 3টি ক্রমিক সংখ্যার যোগফল, 3টি। কয়টি সংখ্যা থাকবে ভাইয়া? 3টি। তার থেকে মাঝখানের সংখ্যাটা বের হবে এই সূত্র দিয়ে। মধ্যমান সমান লিখবা, উপরে থাকবে যোগফল। কি ফল ভাইয়া? যোগফল। নিচে থাকবে কয়টি সংখ্যা? যোগফল দেখো তো, যদি 3টি ক্রমিক সংখ্যার যোগফল কত হয়? 210। 210টা কোথায় বসবে? উপরে। কয়টি সংখ্যা? 3টি ক্রমিক সংখ্যা, সো 3 বসবে নিচে। ঠিক আছে, তাহলে 3 সাথে 21, এখানে আনসার হবে 70। কি বের হয়েছে? এটি মধ্যমান। কি বের হয়েছে ভাইয়া? মধ্যমান। ওকে, মাঝখানের মান এটি হচ্ছে মধ্যমান 70। এখন যখন ওইদিকে যাবে ধারাবাহিক বলা হয়েছে, এখানে দেখো
3 কনসিকিউটিভ ইন্টিজার, 3টি ধারাবাহিক পূর্ণ সংখ্যা। যখন ওইদিকে যাবে তখন এটি হবে 71, 1 বাড়বে, যখন এদিকে আসবে তখন এটি হবে 69, 1 কমবে, কারণ ধারাবাহিক আমরা এভাবে লিখেছি না 1 2 3 4 এভাবে। দেখো তো এটি যদি 2 হয় 1 বাড়তেছে 3, আবার যখন বাম দিকে চলে আসছে তখন 1 কমতেছে 1। 70 যখন ডান দিকে যাচ্ছে 1 বাড়তেছে 71, যখন বাম দিকে আসতেছে তখন 1 কমতেছে 69। সো আমরা কী বের করবো? মধ্যমান এবং 70টা বের করেছি। এখন দেখো তো 3টি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সবচেয়ে? 71, এরপরে ছোট 70, এরপরে ছোট 69। এখন আমার ম্যাথটা আসলে সঠিক হচ্ছে কিনা তা বোঝার জন্য আমরা 3টি সংখ্যাকে যোগ করব। 69 যোগ 70 যোগ 71 কত আসে? 210 আসতেছে। সো তাহলে আমার আনসারটা মোটামুটি সঠিক হওয়ার পথে। এরপরে তোমাকে বলা হয়েছে দেন তারপর দ্য সাম, যোগফল বের করো অফ দ্য 2 লার্জার ইন্টিজার। সেখানে যে 2টা বৃহৎ পূর্ণ সংখ্যা আছে তার যোগফল বের করতে বলা হয়েছে। এখন 2টা বৃহৎ পূর্ণ সংখ্যা কারা? 70 একটা, এরপরে 71 একটা। এই ছোটটাকে নেওয়া যাবে না, কারণ এখানে অলরেডি বলে দিয়েছে 2 লার্জার ইন্টিজার। 3টা থেকে 2টা বড় পূর্ণ সংখ্যার যোগফল বের করো। এই 2টা বড় পূর্ণ সংখ্যার আমরা কি করব? যোগফল বের করব। 70 আর 71 যোগ করলে কত হবে? 141। তাহলে 141 কোথায় আছে? বি অপশনে আছে। সো বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বি অপশনটা কি ভাইয়া? আমাদের কারেক্ট আনসার। ওকে, তোমরা সবাই বুঝছো কিনা? ভাইয়াকে একটু দ্রুত জানিয়ে দাও, ভাইয়াকে একটু দ্রুত জানাও তোমরা বুঝছো কিনা। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, এখনও প্রিপারেশন শুরু করো নাই, তোমরা ভাবতেছো আমরা আস্তে আস্তে প্রিপারেশন শুরু করবা, সময় কিন্তু থেমে নেই। একটি প্রবাদ মনে রাখবা, ASTs in time saves 9, সময়ের 1 পর অসময়ের 10 পর। সো সময় মতো কাজ না করলে তুমিও বুঝতেছো সেটা কী হবে, অন্যরাও বুঝতেছে। এখন থেকে তুমি যদি মোটামুটি একটি প্রিপারেশন শুরু করো, আস্তে আস্তে তুমি একটু ভালো একটি আউটপুট পাবা, এবং যত প্রিপারেশনটা স্ট্রং হবে তত কিন্তু পরীক্ষাটা ভালো হবে। পরীক্ষাটা ভালো হলে ভালো একটি মার্ক তৈরি হবে, এই মার্কের মধ্যে দিয়ে ভালো একটা মেরিট তৈরি হবে। ভালো একটা মেরিট তৈরি হলে তুমি একটি ভালো সাবজেক্টে পড়তে পারবা। সো এটি তোমার জন্য অনেক এর পরবর্তী জীবনে অনেক বেশি হেল্পফুল হবে। সো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশন নিতে চাও, আমাদের প্রি ক্লাস চলমান থাকবে। আজকে থেকে ক্লাস শুরু হয়েছে 31 তারিখ পর্যন্ত। তোমাদের জন্য আমরা প্রায় 10টি ক্লাস রেখেছি। প্রত্যেকটা সিঙ্গেল সাবজেক্টের জন্য তোমরা 3টা করে ক্লাস পাচ্ছ আমাদের ইউনিক স্কুল থেকে। ক্লাসগুলো তোমরা করে দেখো, এবং আমাদের 24শে আগস্ট, অর্থাৎ খুব বেশি সময় নেই, 24শে আগস্টে আমাদের একটি বেশ লঞ্চ হচ্ছে। 24শে আগস্ট থেকে ক্লাস শুরু হবে। আমাদের পেমেন্টটা রেখেছি খুবই একদম সীমিত। আমরা 3টে সাবজেক্টে তোমাদের যতদিন পরীক্ষা হচ্ছে না, পরীক্ষার আগের রাত পর্যন্ত পড়াচ্ছি। এর বিগত বছরগুলোতে আমরা যে বিগত সেশনে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে কাজ করেছি। সেখানে আলহামদুলিল্লাহ তোমাদের যারা বড় ভাইয়েরা এবং বড় বোনেরা আছে, ভালো ভালো ডিপার্টমেন্টে পড়তেছে, প্রায় আমাদের 226 জন মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পেয়েছেন। তাদের থেকে তোমরা জেনে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। এর পরবর্তী তোমরা অনেকেই জানো না, এই যে আমাদের এই নাম্বারটা 01854666832, এই নাম্বারটিতে অনলি হোয়াটসঅ্যাপ করবা। কি করবা ভাইয়া? অনলি হোয়াটসঅ্যাপ করবা। এই নাম্বারটিতে অনলি হোয়াটসঅ্যাপ করে তোমার যত জিজ্ঞাসা সবগুলো জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবা। আর এই নাম্বারটিতে তুমি নগদ অথবা বিকাশের মাধ্যমে যদি তুমি কোর্সে যুক্ত হতে চাও, টাকাটা সেন্ড মানি করে তুমি এই নাম্বারটিতে বলে দিলে ভাই আমি টাকাটা সেন্ড করেছি, তোমাদেরকে আমরা যে পেইড বেসের গ্রুপ, এই পেইড বেসের গ্রুপে যুক্ত করে নিব। এখানে সবচেয়ে এই বছর তোমরা অনেকেই লাকি, তোমরা ভালো একটি আউটপুট পাবে। এই কারণে আমাদের ইউনিক স্কুলের ওয়েবসাইট থেকে আমরা ক্লাসগুলো দিচ্ছি। সো ওয়েবসাইট থেকে তুমি একদম প্রিপারেশনটা 1 থেকে 100, অর্থাৎ 0 থেকে হিরো হয়ে যেতে পারবা। এখানে কোনো আমরা লাইভ ক্লাস থেকে নিয়ে যে ওয়েবসাইটে ক্লাসগুলো দিয়েছি এমন না, এগুলো আলাদা রেকর্ড করে নেওয়া হয়েছে। ওয়েবসাইট একদম 1 থেকে 100, এবং ওয়েবসাইটে আমরা এক্সামও সংযুক্ত করে দিয়েছি। তুমি যে আজকের লেকচারটা করেছো, এই লেকচারটি তুমি কতটুকু মনোযোগ দিয়ে করেছো সেটি কিন্তু ওয়েবসাইটে এক্সামগুলো দিলে তুমি বুঝে নিতে পারবা যে আমি কতটা মনোযোগ দিয়ে করেছি এবং আমি কতটা এক্সামের উত্তর দিতে পেরেছি। সেখানে তুমি যে উত্তরগুলো কারেক্ট হবে না সেগুলো কিন্তু রং আনসার হিসেবে বিবেচিত হবে, এবং তুমি নাম্বারটাও দেখতে পাবা। সো তোমরা যারা যুক্ত হতে চাও আমাদের সাথে, এই নাম্বারটিতে 01854666832, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে, অথবা যারা যুক্ত হতে চাও একেবারে এটাতে বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা সেন্ড মানি করে এখানে বলে দিতে পারবা যে ভাই আমি টাকাটা সেন্ড করেছি। তোমাকে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস দিয়ে দিব, এবং হোয়াটসঅ্যাপে তুমি ক্লাস করতে পারবা, এক্সাম দিতে পারবা। এর পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাত পর্যন্ত আমরা আছি। যদি এটা আগের রাত বলে এর পরবর্তীতেও থাকি, যারা আমাদের পূর্বের বেঁচে ছিল তাদের থেকে তুমি জিজ্ঞেস করে ভর্তি হতে পারো। সো তোমাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। দেখা হচ্ছে এর পরবর্তী লেকচারে। ধন্যবাদ সবাইকে।